আমরা আজকে শিখবো পিয়ার টু পিয়ার কাউন্সেলিং কি এবং এটা কেন আমাদের প্রয়োজন। সো সেটা জানার আগে আমরা একটু কিছু বেসিক জিনিস জানবো রিগার্ডিং হোয়াট ইজ মেন্টাল হেলথ, হোয়াট ইজ কাউন্সেলিং, এবং তারপরে আমরা ধীরে ধীরে মেন্টাল হেলথের পিয়ার টু পিয়ার অ্যাসপেক্ট কোনটা এবং সেটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানবো। আমি তার আগে একটু মানুষ যারা যারা আছেন, আমরা মনে হয় 17 জন পার্টিসিপেন্ট আছি, আমি বাদে 16 জন। আমি প্রথমে আপনাদের সবার কাছ থেকে একটু জানতে চাই যে ছোট একটা ওয়ার্ডে যে when you hear mental health, what is the first thing that comes to your mind? সো আপনাদের মেন্টাল হেলথ শুনলে যে জিনিসটা মাথায় আসে সেটা একটু চ্যাট বক্সে জাস্ট সেই ওয়ার্ডটা লিখবেন, and I'll go through that. সো কুইকলি আমরা একটু লিখে ফেলি যে মেন্টাল হেলথ ওয়ার্ডটা শুনলেই আমাদের কি মাথায় আসে। আচ্ছা, আমরা কি চ্যাটে লিখছি? আমি কিন্তু এখনো কিছু দেখতে পাইনি। সো if anyone has already like is ready with the okay inner self care, we have the first one, stigma. So true. হ্যাঁ, so inner self আসলে inner self care, mental peace, mental health শুনলে mental peace এর কথা মনে আসে আমাদের। Practicing mindfulness, okay, we have someone who is practicing mindfulness. A big thumbs up to you. আরো আরো আমি দেখতে চাই, আমরা 4 জনের কাছ থেকে পেয়েছি, আমি আরো কিছু মানুষেরটা দেখতে চাই। আমরা 16 জনেরটাই, ও এখন আরো একজন জয়েন করেছে, সো আমি আরো 13 জনের কাছ থেকে পাবো আনসার। সো যখনই আপনি মেন্টাল হেলথ ওয়ার্ডটা শুনেন, the first thing that comes to your mind is something that's related to stigma. আমি শুনতে পাচ্ছি because we face a lot of stigma regarding mental health care in আমাদের সোসাইটিতে, রাইট? আমাদের বাংলাদেশি কনসেপ্টে পার্সপেক্টিভে স্টিগমা অনেক থাকে মেন্টাল হেলথ রিলেটেড। সো আমি 4টা আনসার দেখছি, আরো যদি কিছু আনসার আমি পাই, or if you think যে আচ্ছা আমার আনসারটা এখানে কভারড হয়ে গেছে, then that's absolutely all right, we will move forward from that. So mental health বলতে আমরা কি বোঝাই? একটা মানুষ যখন এমন একটা অপটিমাম লেভেলে থাকে, যখন সে তার যত স্ট্রেস আছে লাইফে সেটাকে ম্যানেজ করতে পারে প্রপারলি, তার ওয়ার্ক লাইফ স্ট্রেস, রিলেশনশিপ রিলেটেড স্ট্রেস, এগুলোকে প্রপারলি ম্যানেজ করে তার সর্বোচ্চ প্রোডাক্টিভিটিটাকে সে দেখাতে পারে। তার মানে আমি যখন একটা মানুষ তার অপটিমাম লেভেল অফ স্ট্রেস ম্যানেজমেন্ট থাকে, প্লাস সে তার প্রোডাক্টিভিটিটাকে এনরিচ করতে পারে, এনহ্যান্স করতে পারে, সেটা হচ্ছে আ গুড মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং বুঝাই আমরা, যে সে একটা ভালো লেভেল অফ মেন্টাল হেলথ সে মেনটেন করতে পারছে। সো সেটা যখনই আসে আমাদের, যখনই আমরা বলি যে একটা ভালো লেভেল, তার মানে দেয়ার ইজ ওয়েজ দ্যাট ইট ক্যান ডাউনফল, মানে আপনার মানসিক স্বাস্থ্যটা ধীরে ধীরে অবনতির দিকেও যেতে পারে যখন আপনি স্ট্রেস গুলো আপনার ঠিক মতো ম্যানেজ করতে পারছেন না, এবং সেই ম্যানেজমেন্টের অভাবে যখন আরো লাইফে বিভিন্ন আসপেক্ট থেকে বিভিন্ন সমস্যা তৈরি হয়, তখন আমরা সেখান থেকে মেন্টাল ইলনেসের দিকে যেতে পারি বা মেন্টাল ওয়েলবিংটা আরো ক্ষতিগ্রস্ত হতে পারে। সো পিয়ার টু পিয়ার কাউন্সেলিং কি সেটা যাওয়ার আগে আমরা কিছু বেসিক জিনিস শেয়ার করব। So I'll just quickly start sharing my slides. Slides গুলো কি দেখা যাচ্ছে এখনো? No. Okay, just give me a moment. এখন দেখা যাচ্ছে? Yes. Great. So আমরা mental health সম্পর্কে জানলাম, but we will learn more. So when we talk about যে আমার mental health যখন properly taken care of হচ্ছে না, যখন আমার মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে, তখন আমাদের কিছু ধরনের সমস্যা আমরা দেখতে পারি। সেগুলোর মধ্যে মেন্টাল ইলনেস আছে, অ্যাডিকশন আছে,
অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের ইস্যু আপনি দেখতে পারবেন, ডেইলি লাইফ ইস্যুস যে আপনার প্রতিদিনই জীবনে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ আপনার মানসিক স্বাস্থ্যগত কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে, রিলেশনশিপ রিলেটেড সমস্যা যেটা আমরা সব থেকে কমনলি এই এজ গ্রুপটাতে আমরা দেখি যে রিলেশনশিপ রিলেটেড, সেটা শুধুমাত্র রোমান্টিক রিলেশনশিপ না, ইভেন ফ্যামিলি, ফ্রেন্ডস, জব লাইফ রিলেশনশিপস, এই সবগুলোতে আমরা দেখা যায় যে একটা ব্যালেন্সের অভাব দেখা যায়। এবং সব থেকে লাস্টে যেটা আছে বাট মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান টু অ্যাড্রেস, দ্যাট ইজ যে সুসাইড রেটস বেড়ে যায়, সুসাইডাল থটস বেড়ে যায় বা সুসাইড করার প্রবণতাটা বেড়ে যায়। সো দিস ইজ দ্য রিজন, দিজ আর সাম অফ দ্য রিজনস যেটার কারণে আমরা মেন্টাল হেলথের প্রতি যত্নবান হব এবং আমরা পিয়ার টু পিয়ার কাউন্সিলিং সম্পর্কে জানবো। এখন বিফোর উই জাম্প টু পিয়ার কাউন্সিলিং, উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে কাউন্সিলিং এন্ড সাইকোথেরাপি এগুলো হচ্ছে খুবই একদম ফর্মাল টার্মস, যেটা হচ্ছে আপনি একটু ফর্মাল লেভেল অফ সেট আপ, যেখানের মাধ্যমে আপনি যদি কোনো ধরনের সমস্যা যেগুলো আমরা আগে আলোচনা করে আসলাম, মেবি ইউর হ্যাভিং ডেইলি লাইফ ইস্যুস, ইউর হ্যাভিং রিলেশনশিপ ইস্যুস এন্ড ইউ ওয়ান্ট টু সলভ ইট, আপনি সেই সমস্যাগুলো থেকে বের হতে চাচ্ছেন এবং একটা সলিউশনে পৌঁছাতে চাচ্ছেন, সেরকম যদি আপনার উদ্দেশ্য থাকে সেটার ক্ষেত্রে আপনাকে কাউন্সিলিং বা সাইকোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়। সো বিফোর উই জাম্প ফার্দার, আমি একটু জানতে চাই আপনাদের সবার কাছ থেকে যে whenever we think of counseling or peer to peer, অর্থাৎ পিয়ার টু পিয়ার বলতে আমরা বোঝাই যে আমি আমার আশেপাশের মানুষদেরকে, অর্থাৎ আমি আমার বন্ধু বান্ধবের সাথে বা আমার ক্লোজ যেই ক্লাসমেটস আছে, আমার ফ্যামিলি মেম্বার্স আছে, তাদের সাথে যদি আমি কাউন্সেলিং এর কথা বলি, যে পিয়ার টু পিয়ার কাউন্সেলিং যেটা, সেটার কথা আসলে আমরা কি কি অ্যাজাম্পশনস আমাদের মাথায় থাকে। সো আমরা বেশ কয়েকটা অ্যাজাম্পশনস দেখতে পাচ্ছি যে আমরা পিয়ার টু পিয়ার কাউন্সেলিং বা কাউন্সেলিং বলতেই বুঝি যে অ্যাডভাইস গিভিং বা counselor will solve all my problems, only crazy people go to counselors, counseling takes forever. So এই ধরনের কিছু সাধারণ ধারণা আমরা রেখে থাকি যে এই যে প্রবলেমটা আমি এখন দেখছি, আমি যদি কাউন্সিলরের কাছে যাই তিনি আমাকে সব সলিউশন দিয়ে দেবেন যে তুমি তোমার লাইফে এই জিনিসগুলা করলে it will work like magic এবং তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। So these are some of the misconceptions that we have regarding counseling, which we will try to address এবং আস্তে আস্তে আমরা সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করব। First of all, a counselor is not going to give you advice. সে আপনাকে সাহায্য করবে একটা পথে ন্যাভিগেট করতে, অর্থাৎ সে একটা পথ দেখিয়ে দিবে, সেই পথে চলে আপনি নিজেই আপনার সমাধানগুলো বের করবেন। So there are different aspects of counseling. সেগুলো যেহেতু অনেক in depth, we will not be touching those points right today. So আজকে আমরা শুধুমাত্র peer to peer counseling নিয়ে কথা বলবো। So before moving on further, আমি আপনাদের কাছ থেকে একটু কুইকলি জানতে চাই, peer to peer counseling বলতে আপনার কাছে কি মনে হয়? যে কোনো একজন যদি একটু would like to speak up. And do we have any volunteers যারা interested to let us know যে peer to peer counseling, you don't have to be correct, you don't have to be like definition আমাকে দিতে হবে না, I just want to know যে peer to peer counseling শুনলে what is the first thing that pops up on your mind, or you can like write it in the chat box. Okay, Afrida Faiza আপু হাত তুলেছেন, হ্যাঁ আপু you can share. Yes, so I think it can be যে ফ্রেন্ডদের সাথে কথা বললেও, like when you're talking to people who are close to you and counseling them in a personal space, তখন maybe it's peer-to-peer counseling. Very good. And there's Aisha Apu. Aisha Apu, if you would like to share. Sometimes দেখা যায় যে peer to peer ব্যাপারটা লোকজন খুব নেগেটিভ ভাবে নেয়, স্পেশালি যেটা আপুটা যে বললেন, friends, not only friends, I would say যে colleagues also, ওরা ভাবে যে they will talk about your personal life, they will talk about you in your back, কিন্তু যখন আপনি বা আমি বা অন্য কেউ
সেই কলিগটার লাইফ নিয়ে কথা বলতে যাবো, তার সাথে কিছু শেয়ার করতে যাব, তখন সেখানে না একটা ব্যাপার আসে, তারা নিজেরাই একটা ইমেজ ক্রিয়েট করে নেয় যে আমি বাইরে থেকে মানুষটাকে যেটা দেখছি তাহলে ও তো এটা না, ও ওটা। ওদের ভেতরে আবার শুরু হয়ে যায় নেগেটিভ থিঙ্কিং। দিস ইজ দ্য রিজন যে পিয়ার টু পিয়ার মাথায় আসলে যে ব্যাপারটা আসে, বিকজ আমার মনে হয় যে আমরা অনেক কিছু বুকিশ ভাবে বা আমরা যখন গুগলে দেখি আমরা তখন ভাবো ও এটা এটা, কিন্তু যখন কাজের ক্ষেত্রে আসে তখন কিন্তু আমাদের আরেকটা ব্যাপার হয়ে যায় যে আমরা যখন পড়ছি বা দেখছি তখন আমরা জ্ঞান নিচ্ছি, কিন্তু যখন এটা প্র্যাকটিক্যাল করার একটা ব্যাপার আসে তখন সেক্ষেত্রে আমরা একটু ওই যে পরনিন্দা পরচর্চা টাইপের ব্যাপারটা হয়ে যায়। যে যখন আমার হেল্প দরকার হয় আমার কলিগের কাছ থেকে, ওর ফ্রেন্ডের কাছ থেকে, ওর হতে পারে নিজের একদম ফ্যামিলি মেম্বার, ভাই বোন কেউ হতে পারে, একটা সার্টেন টাইমে গিয়ে দেখা যায় যে মানুষের মানসিকতাটা এমন ভাবে পরিবর্তন হয়ে যায়, দেন দেখা যায় যে আমি যে তাদের কাছে একটা হেল্প চাইতে গেছি বা তাদেরকে আমি আমার ফ্রেন্ড ভেবে ওর ফ্যামিলি মেম্বার ভেবে ওর কলিগ ফ্রেন্ড ভেবে যে কথাটা বললাম, সে কথাটা আসলে আমার কাছে একটা সমাধান হয়ে না এসে না সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তখন মনে হয় যে দ্যাট ওয়াজ মাই রং I can ডিসিশন। totally understand you, Rita. I can totally understand you. So, আপা যে টপিকটা তুললেন সেখান থেকে we will navigate to our next topic, যেটা হচ্ছে আমরা যেহেতু পিয়ার টু পিয়ার কাউন্সিলিং সম্পর্কে শিখছি, আমাদেরকে এটা বুঝতে হবে যে পিয়ার টু পিয়ার কাউন্সিলিং হচ্ছে আমি আমার ক্লোজ কিছু মানুষকে দিব, আমার পিয়ার গ্রুপের মধ্যে যারা আছে, কিন্তু সেটা দেওয়ার ক্ষেত্রে আমাকে অবশ্যই there are some ground rules যেগুলো আমাকে ফলো করতে হবে, না হলে this can backfire. আমাদের সাথে যখনই আমরা পিয়ার টু পিয়ার কাউন্সিলিং এর কথা তুলি তখন আমরা কিন্তু যে মানুষটাকে সাপোর্টটা দিচ্ছি ধরেই নিতে পারি যে তিনি এখন একটা ভালনারেবল পজিশনে আছেন, এবং যখন আমরা একজন ভালনারেবল মানুষের সাথে কথা বলছি আমাদেরকে নিজেদের ওপরের এই দায়িত্বটা বুঝে নিতে হবে যে আমি তখন তাকে তার লাইফে যে রোলটা প্লে করছি সেটা অনেক ভাইটাল, কারণ সে আমার কাছে ভালনারেবল হচ্ছে, সে তার অনেক গোপন তথ্য আমার সাথে শেয়ার করতে পারে, সে এমন অনেক কিছু বলতে পারে যেগুলো হয়তো তার জন্য হুমকির কারণ হতে পারে বা তার আশেপাশের মানুষের জন্য হুমকির কারণ হতে পারে। সো আমরা কোন স্টেপস গুলা নিচ্ছি এবং আমরা কোন ধরনের কথা বলছি এবং কিভাবে জিনিসটাকে ডিল করছি, এটার মাধ্যমে তার জীবনে যেমন অনেক ইম্প্যাক্ট করতে পারে তেমনি আমাদের জীবনে অনেক ইম্প্যাক্ট করতে পারে। সো দ্য গ্রাউন্ড রুলস আর যে আমরা ট্রাই করব যে কখনোই পিয়ার টু পিয়ার কাউন্সিলিং এর সময় যে তথ্যগুলো আমরা জানতে পারবো কখনোই তার গোপনীয়তা আমরা নষ্ট করব না, এবং অন্য কোনো ব্যক্তির সাথে আমি যাকে সাপোর্ট দিচ্ছি সেই মানুষটার গোপন তথ্যগুলো আমি কখনোই শেয়ার করব না। দ্বিতীয়ত, যদি আমরা কখনো মনে হয় পিয়ার টু পিয়ার কাউন্সিলিং এর সময় যে এই ব্যক্তিটির মধ্যে সুসাইডাল থটস আছে, যে তিনি হয়তো সেলফ হার্ম করতে পারেন অথবা তার মাধ্যমে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ আছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই তার কাছে পারমিশন নিব যে আমার কাছে মনে হচ্ছে তোমার দ্বারা এটা হতে পারে এবং আমি চাই তোমার ক্লোজ মানুষজন যেন এটা জেনে তোমাকে একটা সেফ স্পেস নিশ্চিত করতে পারে। সেই পারমিশনটা নিয়ে আমরা তারকে হেল্প করার চেষ্টা করতে পারি, কিন্তু কখনোই তার পারমিশনে ছাড়া আমরা এই ধরনের কোনো ধরনের স্টেপস নিব না যেটা তিনি চাচ্ছেন। অলসো পিয়ার টু পিয়ার কাউন্সিলিং এর প্রথম নিয়ম হলো যে আপনি কোনোভাবেই তাকে অ্যাডভাইস দিবেন না। We are trying to create a safe space. We are not trying to give them advice. So আমরা আরো এই জিনিসটা সম্পর্কে জানবো যে কিভাবে আমরা এটা আসলেই প্র্যাকটিসের মধ্যে আনতে পারি। বাট পিয়ার টু পিয়ার কাউন্সিলিং যে গ্রাউন্ড রুলস গুলো আছে সেগুলো আমরা আজকে এই যে জানছি, এরপরে উই হ্যাভ টু মেক শিওর দ্যাট উই কিপ ইট উইথ আওয়ারসেলফ। সব সময় আমরা মানুষকে সাহায্য করার জন্য পিয়ার টু পিয়ার কাউন্সিলিং সম্পর্কে জানছি, এজন্য আমাদেরকে এটা বুঝতে হবে যে তাকে সাহায্য করতে যে ক্ষতির কারণ যেন আমি না হয়ে যাই বা আমি যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যাই, সেই লিমিটস গুলো যেন আমি কখনোই ক্রস না করি। So we will not be judgmental, we will not give out advices like direct advices আমি তাকে দিব না। যদি লাইফ থ্রেটেনিং কিছু হয় আমি ট্রাই করব তার সাপোর্ট সিস্টেম গুলোর সাথে তাকে কানেক্ট করে দেওয়ার। Okay, so we will move on to more in-depth discussion regarding this. So
আমরা যখন পিয়ার টু পিয়ার কাউন্সিলর হিসেবে কাজ করতে চাচ্ছি, আমাদেরকে প্রথমে এটা বুঝতে হবে যে একজন কাউন্সিলর হওয়ার জন্য আমার নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে। সো আমি যদি ভাবি যে আমি একজন পিয়ার টু পিয়ার কাউন্সিলর হতে চাই, ফার্স্ট এইড গিভার, তাহলে আমার নিজের মানসিক অবস্থা যতক্ষণ পর্যন্ত না একদম ঠিক থাকছে, আমার সব নিজের ইস্যুস গুলো রিজলভ হয়ে আছে, ততক্ষণ পর্যন্ত আমি আরেকটা মানুষকে সাপোর্ট দিতে পারবো না। সো ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ ইমোশনাল ডিস্ট্রেস, যদি আপনার কোপিং এর কোন ধরনের সমস্যা হয়, যদি আপনার কাছে এই মুভমেন্টটাতে আপনি মনে হচ্ছে আপনার মধ্যে লোনলিনেস, আইসোলেশনের পরিমাণ অনেক বেশি, বা আপনার যদি ডিজায়ার ফর পাওয়ার থাকে, আপনি যখন একটা মানুষকে সাপোর্ট দিচ্ছেন, যখন আপনি এরকম ফার্স্ট এইড কাউন্সিলিং করছেন, সেই মানুষটা কিন্তু আপনার উপর অনেক ভালনারেবল হয়ে যায়। সো আপনার যদি এই নিড ফর লাভ বা নিড ফর পাওয়ার থাকে, ইউ ক্যান মিসইউজ দ্যাট, উইচ ইজ নট সামথিং এথিক্যাল। এজন্য এ ধরনের যদি কোনো প্রবণতা এই মুহূর্তে আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনি এই মুহূর্তে একজন ফার্স্ট এইড কেয়ার গিভার হতে পারবেন না। সো before we move on to this peer-to-peer counseling, I would like to know from you guys যে কখনো কি এমন হয়েছে যে আপনার সাথে আপনার কোনো ফ্রেন্ড প্রবলেম শেয়ার করছে বা আপনার পরিচিত কেউ প্রবলেম শেয়ার করছে, এবং সেই সময় আপনি এটা রিয়েলাইজ করতে পারছেন যে ওর সমস্যাটা এইভাবে সলভ করা পসিবল। ধরেন আমাকে যদি কেউ বলে যে আচ্ছা দোস্ত, আমার রিলেশনশিপে এই সমস্যাটা হচ্ছে, এবং আমার কাছে সব কথা শুনে মনে হলো যে আচ্ছা ওর পার্টনার যে সে অ্যাবিউজিভ, সেক্ষেত্রে আমি খুব স্বাভাবিকভাবেই তাকে বলতে পারি যে তুমি ব্রেকআপ করে ফেলো, কারণ তোর পার্টনার অ্যাবিউজিভ এবং তোমার এটাতে সমস্যা হবে। বাট when you're acting as a peer-to-peer counselor, you cannot give out such a drastic advice to someone. You can listen to them, you can hear them out what they want to say, এবং আমরা তাকে গাইড করতে পারি যে সে যেন নিজে কোনটা চায়, what motivation she or he has within herself, যেটা সে নিজে আইডেন্টিফাই করতে পারছে না, সেটা যেন সে ফিগার আউট করতে পারে। তার জন্য তার সাথে আমরা কথা বলবো, তাকে অ্যাটেন্ড করব। তো আমরা যখন একজন পিয়ার টু পিয়ার কাউন্সিলর হিসেবে কাউকে অ্যাটেন্ড করি, তখন we have to maintain some gestures like or attending skills. First one is solar, then observation, vocal qualities, and verbal tracking. So আপনি যখন একটা মানুষকে peer to peer counseling দিচ্ছেন, সেই মানুষটাকে অ্যাটেন্ড করার জন্য, অর্থাৎ আপনি যখন তার কথাগুলো শুনবেন, তখন আপনাকে এই চারটা কোয়ালিটি মেনটেন করতে হবে বা চারটা স্কিলস আপনাকে ডেভেলপ করতে হবে তাকে প্রপারলি অ্যাটেন্ড করার জন্য। না হলে তাকে আমরা তার কথা বলাগুলো অথবা সে যেটা শেয়ার করছে সেটা আমরা সঠিকভাবে বুঝতে পারবো না। So what we said যে প্রথম পয়েন্ট সোলার হচ্ছে as for squarely face person. So আপনি যখন কারোর সাথে ফেস টু ফেস ইন পার্সন আপনি তাকে peer to peer কাউন্সিলিং দিচ্ছেন, ট্রাই টু ফেস দেম একদম আপ ফ্রন্ট, যেন তাকে তার পুরো বডিটাকে আপনি প্রপারলি দেখতে পারেন। এটার কারণে আপনি হচ্ছে তার মুভমেন্ট গুলো বুঝতে পারবেন, তার যে কোনো ধরনের বডি যে জেস্টার্স আছে সেগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এগুলো হচ্ছে আপনার নন ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ আপনি তার মুভমেন্ট দেখে যেগুলো বুঝতে পারবেন সেটা হয়তো বা সে মুখে আপনাকে বলবে না, বাট আপনি আইডেন্টিফাই করতে পারবেন। ইউজ ওপেন পশ্চার, যে আপনি যখন তার সাথে কথা বলছেন আপনার হাতগুলো যেন একদম এরকম মুখ ঠিক করে আমরা না রাখি বা পা গুলা ক্রস করে না রাখি নিজেরা, কারণ এগুলো অনেক আনওয়েলকামিং একটা জেস্টার, এবং সে সাবকনসিয়াসলি একটা সিগন্যাল পাবে যে সে কিন্তু আপনার সাথে ওপেনলি কথা বলতে পারছে না। সো ট্রাই টু হ্যাভ ওপেন আর্মস, ট্রাই টু সিট with like being relaxed, যেন সে বুঝতে পারে যে ইউ আর কাম, আপনি যখন কাম থাকবেন সেও কিন্তু আপনার সাথে ইজিলি কমিউনিকেট করতে পারবে। লিন ফরওয়ার্ড টু দ্য পার্সন। সো আমরা এই জিনিসটা সবসময় সাবকনসিয়াসলি করি, আমরা যখন কারোর প্রতি খুব আগ্রহ নিয়ে কথা শুনি আমরা একটু ঝুঁকে কথা বলি সেই মানুষটার সাথে, এবং যে মানুষটার সাথে আমি কথা বলতে পছন্দ করছি না আমরা একটু পেছনে চলে যাই, আমাদের বডি মুভমেন্টটা দেখে বোঝা যায় যে আমরা আনকমফোর্টেবল। সো যখনই আপনি একটা মানুষকে অ্যাটেন্ড করছেন, আপনি যখন তার পিয়ার কাউন্সিলর হিসেবে কাজ করছেন, ট্রাই টু লিন ফরওয়ার্ড, যেন সে বোঝে আপনি তার কথা শুনতে আগ্রহী।
এবং ইউজ আই কন্ট্যাক্ট। অবশ্যই আমরা চেষ্টা করবো যে সবসময় আই কন্ট্যাক্ট রেখে কথা বলতে, যেন সে ইম্পর্টেন্ট ফিল করে এবং মনে করে যে না আমাকে প্রপারলি শোনা হচ্ছে। And last but not the least, like relax, যে আপনি যতক্ষণ রিল্যাক্সড ফিল না করবেন, যতক্ষণ আপনি ন্যাচারালি কথা না বলবেন, সেও হেজিটেন্ট ফিল করবে টু টক অর শেয়ার his or her personal experiences and feelings. Next we go to observation. So observation এর কথাটা আমাদের যখন আসে, we need to understand যে আমরা যখন কাউকে অ্যাটেন্ড করছি, সে তার লাইফের অনেক ঘটনা আমাদেরকে বলবে, কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে we will only observe and not judge or evaluate. So what do we mean by judge or evaluation? আমাদের এটা বোঝার জন্য কিছু জাজমেন্টাল যে জাজমেন্ট আমাদের কিভাবে তৈরি হয় সেটার কিছু পয়েন্টস আমরা দেখতেছি। যে আমরা যে কোনো জাজমেন্ট যখন দেই, যেমন মনে করেন আপনি আগে কোনো পাস্ট এক্সপিরিয়েন্সে দেখেছেন যে রাস্তা থেকে আপনি কোনো খাবার খেয়েছেন, সেটা তেলটা খারাপ ছিল, যেটার কারণে আপনি অসুস্থ হয়ে গেছেন। এখন আপনি যখনই রাস্তার কোনো ভাজা পোড়া খাবার দেখেন, আপনার কাছে মনে হয় যে এটা একটা অস্বাস্থ্যকর খাবার এবং এটা আমার জন্য ক্ষতিকর, কারণ আমার শরীর এটাতে খারাপভাবে রিয়াক্ট করছে। এই দুইটার মধ্যে আপনি কানেকশনটা তৈরি করেছেন কিন্তু আপনার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে। আপনার একটা রেফারেন্স পয়েন্ট ছিল, আপনি আগে যে এক্সপিরিয়েন্স ছিল সেটা থেকে বুঝতে পেরেছেন যে যে কোনো রাস্তার খাবারই হয়তোবা এরকম হচ্ছে। সো আপনি পাস্ট কনসেপ্ট থেকে যখন এখনের প্রেডিকশন গুলো করছেন, তখন সেটা একটা আপনি জাজমেন্ট ক্রিয়েট করছেন। কিন্তু যদি এমন হয় যে 100টা যে খাবারের দোকান আছে তার মধ্যে একটা খাবারের দোকান আসলেই হেলদি খাবার দিচ্ছে, কিন্তু আপনি আপনার প্রি কনসিভ যে ইভ্যালুয়েশন আছে বা আপনার যে বায়াসনেসটা আছে আগের এক্সপিরিয়েন্স থেকে, সেটার কারণে ওইটার খাবারটা কেউ আপনি খারাপ মনে করছেন, তখন কিন্তু সেটা ফ্যাক্ট হচ্ছে না, সেটা একটা জাজমেন্ট হচ্ছে, রাইট? ফ্যাক্ট হচ্ছে যখন আমি শুধুমাত্র যেটা ফ্যাক্ট, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা ফ্যাক্ট। এটা বা আমি আজকে যে জামাটা পরেছি এটা কালো, এটা ফ্যাক্ট। সো এই জিনিসগুলো হচ্ছে ফ্যাক্ট। সো আমরা যখন কাউকে অ্যাটেন্ড করব, আমরা তার ফ্যাক্টস গুলো যখন শুনবো, আমরা আমাদের লাইফের কোনো প্রিকনসিভড কনসেপ্টস, রেফারেন্স, কোনো ইভ্যালুয়েশন বা কোনো বায়াসনেস বা এজ জেন্ডার হিসেবে যে বায়াসনেস আছে, যে হ্যাঁ ওর সাথে এরকম হয়েছে কারণ ও তো একটা ফিমেল ছিল, তো ওনার তো ওই সময় চাকরিতে যাওয়া উচিতই হয়নি, তো রাস্তায় যদি রাত 10টার সময় সে হ্যারাস্ট হয়, তার কেন এখন আমাকে এসে কোনো ধরনের থেরাপি সেশনের জন্য তার আসতে হবে, সে তো একটা ফিমেল হিসেবে তার বের হওয়াই উচিত হয়নি। এই ধরনের যে অ্যাসপেক্টস গুলো আছে, যেই জাজমেন্ট গুলো আমরা ক্রিয়েট করি, আমরা যখনই পিয়ার টু পিয়ার কাউন্সিলর হিসেবে কাজ করব, এই জাজমেন্ট গুলো আমরা ইউজ করব না। সো লেটস প্র্যাকটিস সাম অফ দেম। আমরা কি এখানে দেখতে পাচ্ছি সবগুলো? আমাকে একটু কাইন্ডলি যদি একজন একটু বলেন যে সবগুলো কি প্রপারলি দেখা যাচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি সবগুলো। Okay, so there are 5 points, right? So আমরা এতক্ষণ যে কথাগুলো শিখলাম যে what is judgment and what is fact. So fact বললাম যেগুলো হচ্ছে true for all cases, and judgment হচ্ছে যেগুলো আমরা আমাদের referral points, experience, age, gender, biasness থেকে আমরা যে জাজমেন্ট গুলা করি, সেগুলা হচ্ছে ফ্যাক্টস এর থেকে ডিফারেন্ট। সো আমরা প্রথম যে পয়েন্টটা আছে, মিস্টার সামাদ ইজ আ গুড ম্যান, আমি এটা জানতে চাই যে এটা কি একটা ফ্যাক্ট নাকি এটা একটা জাজমেন্ট? If anyone could turn on their microphone and share with me, please. Judgment. Judgment. ওকে, কেন এখানে আমরা এটাকে এটা জাজমেন্ট তো বলছি? ফ্যাক্টও হতে পারে। ওকে, সো আমি একটু জানতে চাই যে এটা কেন আমরা জাজমেন্ট বলছি এবং কেন এটাকে ফ্যাক্ট বলছি? আমি যদি জাজমেন্ট হতে পারে কারণ হচ্ছে আফটার রিয়ালাইজিং দ্যাট ম্যান, এই
এই কনক্লুশনটাতে পৌঁছানো গেছে যে সামাদ একজন গুড ম্যান, ওকে, তো এটা আর জাজমেন্ট হতে পারে। ফ্যাক্ট বললেন, সে যদি একটু শেয়ার করতেন। ধরেন আমি মিস্টার সামাদকে অনেকদিন ধরে চিনি বা জানি তার সম্বন্ধে, তো একটা সময় গিয়ে আমার মনে হতে পারে যে না আসলেই উনি একজন মানুষ হিসেবে ভালো মানুষ। তো এক্স্যাক্টলি এইটাই আমি বুঝাতে চেয়েছি যে আমি যদি লং টার্ম অবজারভেশনের পরে যদি তাকে নিয়ে কোনো কথা বলি যে না মিস্টার সামাদ ইজ এ গুড ম্যান, দেন ইট উইল বি এ ফ্যাক্ট, না আদারওয়াইজ ইট ইজ এ নর্মাল জাজমেন্ট। আচ্ছা, সো আমরা এখানে যে সেন্টেন্সটা দেখছি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে প্রপারলি? জি দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা এখানে যে দেখছি মিস্টার সামাদ ইজ আ গুড ম্যান, কিন্তু এখানে কিন্তু আমাদের কোন ধরনের এক্সপ্লেনেশন নেই, আমরা কিছু জানি না যে এটা ফ্যাক্ট। হয়তো বা একটা মানুষকে, সে কি সবার সাথে ভালো, সে যে আপনার সাথে তার একটা হয়তো বা অনেক দিনের রিলেশনশিপের ক্ষেত্রে আপনি তো জাজমেন্টে গিয়েছেন যে আচ্ছা আমি গত 3 বছর সামাদকে চিনি, মিস্টার সামাদ সে একটা ভালো মানুষ, বাট এটা কি সবার ক্ষেত্রে সমান? মানে তার লাইফে যত মানুষ আছে সবাই কি বলবে যে সে ভালো মানুষ? এটা কি আমাদের কনফার্ম করার কোনো উপায় আছে? এটা তো ভ্যারি করে পারসন টু পারসন, ডেফিনেটলি ভ্যারি করবে। এক্স্যাক্টলি, সো যে জিনিসটা এখানে ভ্যারি করছে সেটা আসলে একটা ফ্যাক্ট না, সেটা একটা জাজমেন্ট। আমি তাকে 3 বছর দেখছি, 3 বছর দেখে তার সম্পর্কে আমি একটা জাজমেন্ট তৈরি করেছি যে আচ্ছা 3 বছর দেখার পরে এই লোকটার সম্পর্কে আমি যা যা দেখেছি আমার মনে হচ্ছে, আমার জানা মতে সে একজন ভালো মানুষ। কারণ আমি যে পয়েন্ট থেকে একটা মানুষকে ভালো হিসেবে জাজ করি, মিস্টার সামাদ সেই পয়েন্টগুলোর সাথে তার মিল আমি দেখতে পাচ্ছি। যেমন আমি যদি বলি যে বিভিন্ন দেশের হিসাবে বিভিন্ন জিনিসপত্র বা বিভিন্ন আচরণ হচ্ছে অ্যাকসেপ্টেবল এবং অ্যাকসেপ্টেবল না। যেটা বাংলাদেশে অ্যাকসেপ্টেবল সেটা হয়তো মিডল ইস্টে অ্যাকসেপ্টেবল না, বা ওয়েস্টার্ন কোনো কালচারে অ্যাকসেপ্টেবল না। সো আমরা যদি এভাবে ভাবি যে বাংলাদেশে কোনো একটা বিহেভিয়ার, যেমন ধরেন আমরা যদি বলি যে বিউটি স্ট্যান্ডার্ড হিসেবে যে বাংলাদেশে এই বিউটি স্ট্যান্ডার্ড আমরা ফলো করছি, হয়তোবা আপনার কাছে মনে হচ্ছে এটা আপনার জন্য ফ্যাক্ট, বাট ইটস নট নেসেসারি যে সব জায়গার জন্যই এটা সেম। সো ফর দ্যাট রিজন আপনি যখন জিনিসটাকে নিজের স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করছেন তখন এটা জাজমেন্ট হয়ে যাচ্ছে। সূর্য আমি বলি বা না বলি, আমি মানি বা না মানি, ও পূর্ব দিক থেকে উঠছে, দ্যাটস আ ফ্যাক্ট। কিন্তু আমি যদি বলি যে আমার কাছে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে, দ্যাটস নট আ ফ্যাক্ট, দ্যাটস আ জাজমেন্ট। কিভাবে আমার এটা জাজমেন্ট হলো? কারণ আমি আগে যখন দেখেছি এরকম মেঘ হয়েছে, পরিবেশটা এরকম ছিল, বাতাসটা এমন ছিল, তখন আমি দেখেছি আগে বৃষ্টি হয়েছে। এজন্য আজকে আমি আমার সেই প্রিকনসিভড যে একটা এক্সপিরিয়েন্স আছে সেটা থেকে বুঝতে পারছি আজকে বৃষ্টি হতে পারে। সো দ্যাটস আ জাজমেন্ট, এন্ড সূর্য ওঠাটা ইজ আ ফ্যাক্ট। আমরা এই জিনিসটা আরো আস্তে আস্তে শিখবো, বাট লেটস গো টু দ্য সেকেন্ড পয়েন্ট। ক্যান সামওয়ান রিড ইট আউট টু মি? কি দেখা যাচ্ছে the second point? আচ্ছা, I will read it out, someone tell me যেটা কি। Mr. Rumia often miss the deadlines. Fact. Fact, exactly. এটা কেন ফ্যাক্ট? বিকজ এটা নিউমেরিক্যালি আপনি দেখতে পাচ্ছেন যে উনি কতগুলো ডেডলাইন আসলে মিস করেন এবং কত ফ্রিকোয়েন্টলি করেন। এ কারণে এটা হচ্ছে একটা ফ্যাক্ট যে সে প্রায় মিস করে, এটা আমরা সবাই জানি এবং আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা। Mr. Ashik didn't ask for any opinion during the board meeting. এটা কি? Fact. Fact. Fact, exactly. এটা আমরা সবাই, ওই বোর্ড মিটিং এ যত মানুষ ছিল তারা সবাই দেখেছে যে সে কোনো কোন ধরনের ওপিনিয়ন সে চায়নি, এটা আমরা সবাই দেখেছি এবং we can testify to that. Boss was angry with me for no reason. Could be judgment. Judgment. The boss is angry with me, যদি সেন্টেন্সটা শুধু অতটুকুই হতো তখন সেটা হতো একটা ফ্যাক্ট যে আমি বুঝতে পেরেছি হি ইজ অ্যাংরি উইথ মি। কিন্তু
বস ইজ অ্যাংরি উইথ মি ফর নো রিজন, এটা হচ্ছে একটা জাজমেন্ট, বিকজ আমি ধরে নিচ্ছি যে কোনো কারণ ছাড়াই সে রাগ হয়েছে, কিন্তু তার কাছে কোনো কারণ হয়তো আছে যেটা এখনো আমাদের মধ্যে কমিউনিকেট করা হয়নি। So the last one is Stein told me I didn't look good in yellow. Tarin told me that I didn't look good in yellow. এটা জাজমেন্ট। Exactly. Thank you so much. The judgment কারণ তারিনের কাছে মনে হচ্ছে, রাইট? তো তারিন একটা জাজমেন্ট দিয়েছে যে তার কাছে মনে হচ্ছে আমাকে হলুদ কালারে ভালো লাগছে না, কিন্তু এটা একটা ফ্যাক্ট না, এটা অন্যদের কাছে ভালো লাগতেও পারে, বা এটা কোনো এটা মেজার করার কোনো ওয়ে নেই যে তারিনের কথাটা কতটুকু সত্য বা না। সো দ্যাটস ট্রু। ওকে, উই উইল মুভ অন টু দ্য নেক্সট থিং, যেটা হচ্ছে vocal qualities of a peer-to-peer counselor. So vocal qualities শুধুমাত্র আমারটাই না, আমি যার সাথে কথা বলছি, অর্থাৎ আমি যাকে অ্যাটেন্ড করছি, তার vocal qualities গুলো আমার খেয়াল রাখা খুব দরকার। সে কোন টোনে কথা বলছে, কোন কথাগুলোর সময় তার পিচ কেমন হচ্ছে, কোন কথাগুলোর সময় সে জোরে বলছে, কোন কথাগুলোর সময় সে আস্তে বলছে, এগুলো যেমন বোঝা দরকার, তেমনি একজন কাউন্সিলরের কথাও যেন যিনি শুনছেন তার জন্য শ্রুতি মধুর হয়, তার জন্য কথাগুলো খুব ডমিনেটিংও মনে হয় না, আবার মনেও না হয় যে সে খুব আনইন্টারেস্টেড। এগুলো সবকিছুই আমাদেরকে প্র্যাকটিস করতে হয় যখন আমি কাউকে অ্যাটেন্ড করি। আর ভার্বাল ট্র্যাকিং এর ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হয় যে মানুষটা যেই ভাষায় কথা বলছে, আমরা হয়তো বা সবাই বাংলায় বলি, কিন্তু যদি আপনি আঞ্চলিক কোনো ভাষা সে ইউজ করে, সে আঞ্চলিক ভাষাটা কি, সেটার মানেটা কি, আপনার কাছে যদি কখনো মনে হয় আপনি বুঝতে পারছেন না ওটার মানে, তার সাথে ক্লিয়ারিফাই হতে হবে। টপিক গুলো ভালো মতো বুঝতে হবে যে সে কোন টপিকে কথা বলতে চাচ্ছে এবং কি পরিমাণ কথা বলছে, অর্থাৎ সে যখন কোনো একটা বিষয়ে কথা বলে সে কি অনেক কথা বলে নাকি অল্প কথা বলে। যদি সে অল্প কথায় শেষ করে ফেলার মতো করে কথা বলে, তাহলে আপনাকে বুঝতে হবে যে তাকে আরেকটু প্রম্পট করতে হবে যেন তিনি আরো কিছু তথ্য শেয়ার করেন। এবং রেসপন্সিবিলিটি, যখন আমি আপনার কাছে কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আমি কি সবসময় এভাবে বলছি যে আমার কারণেই সব সমস্যা হয়, নাকি আমি এভাবে বলছি যে ও সবসময় এরকম করে বলে আমার সাথে সমস্যাগুলো তৈরি হয়। অর্থাৎ সে সমস্যার দায়ভার গুলো বা তার যে প্রবলেম গুলো সে লাইফে ফেস করছে, সে কি তার জন্য নিজেকে দায়ী করে নাকি সবসময় অন্য কাউকে দায়ী করে, এবং তার এই যে রেসপন্সিবিলিটি দেওয়ার যে টেন্ডেন্সিটা, এটা আসলে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ সে যেখানে তার নিজের দোষটা ছিল সেখানে কি সে সেটা নিজের উপর নিতে পেরেছে নাকি অন্যের উপর চাপিয়ে দিয়েছে, নাকি সে অন্যদের কারণে সে যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটার জন্য নিজেকেই দায়ী করছে। এটাতে আমরা বুঝতে পারি যে সে রেসপন্সিবিলিটিটা কত নেয় এবং তার বায়াসনেসটা আছে কিনা। সরি, নেক্সট স্লাইডে যাই। লিসনিং স্কিলস, আপনি যখন একটা মানুষকে অ্যাটেন্ড করবেন তখন আপনাকে বুঝতে হবে যে আমরা যখন কোনো কথা শুনি এবং যখন আমরা যখন কাউকে অ্যাটেন্ড করার জন্য শুনি, সেটা দুইটা ডিফারেন্ট ভাবে করতে হয়। লিসেনিং হবে হচ্ছে যখন আপনি ইচ্ছাকৃতভাবে বোঝার জন্য এবং ফোকাস সহ তাকে শুনবেন। আমরা যখন পিয়ার টু পিয়ার কাউন্সিলিং করি, আমরা খুব ফোকাস থাকি একটা পয়েন্টের উপরে যে সে যে সমস্যাটা বলছে সেটার সাথে রিলেটেড প্রতিটা জিনিস আমি জানতে চাই, এবং আমি ভলেন্টারিলি এখানে অংশগ্রহণ করি যে না, আমাকে জানতে হবে বলেই আমি তার সাথে এই কনভারসেশনটা চালাচ্ছি, এবং তাকে আমরা কিছু ইন্টেনশনাল লিসেনিং করি, অর্থাৎ তার প্রতিটা জিনিসের প্রতি আমি ইন্টেনশনালি মনোযোগ দিই। সো হিয়ারিং ইজ ডিফারেন্ট, বিকজ হিয়ারিং হচ্ছে ধরেন আপনার আশেপাশে অনেক শব্দ সবসময় চলতে পারে, কিন্তু উই চুজ যে কোনটা আমি লিসেন করব এবং কোনটা আমরা বাদ দিব, যেটাতে আমরা অ্যাটেনশন দিব না। সো লিসনিং স্কিলের সময় আমাকে বুঝতে হবে আমার সামনে যে মানুষটা আছে, আমাকে তার প্রতিটা কথায় ভলেন্টারিলি উই হ্যাভ টু লিসেন টু দ্যাট পারসন, এবং তার প্রতিটা কথাকেই আমার বুঝতে হবে যে, এবং সে যখন যে কথাটা বলছে তার টোনটা কেমন, সে কি কোনো একটা লাইনে এমফাসিস করছে কিনা। সাপোজ লেটস গিভ ইউ অ্যান এক্সাম্পল, আপনার কাছে একজন মানুষ আসলো, এসে সে শেয়ার করতে চাচ্ছে যে সেদিন আমার বাসায় এরকম আমার আত্মীয় স্বজন আসছে, আমি কোনো সমস্যাই করিনি, কোনো
খারাপ কাজও করিনি, কিন্তু আমার মা আমাকে সবার সামনে মারলো। এখন আপনি যখন তাকে এই কথাটা জিজ্ঞেস করবেন যে তখন তোমার কেমন লেগেছে, তারপরে কি হলো, এই ধরনের কথা যখন আসবে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আপনার ক্লায়েন্ট আপনাকে এইভাবে বলবে যে সবার সামনে আমাকে মারলো। সো এই যে তার কাছে কিন্তু তাকে যে মারা হয়েছে সেটা ইম্পর্টেন্ট না, সবার সামনে তাকে মারা হয়েছে এটা ইম্পর্টেন্ট। কিন্তু আমরা যদি কখনো এই পয়েন্টস গুলো না বুঝতে পারি, যে তার ভয়েস কোথায় আপ ডাউন হচ্ছে, সে কোথায় এমফাসিস দিচ্ছে, তা না হলে আমরা বুঝতে পারবো না তার প্রবলেমটাকে সে কিভাবে দেখছে। সে কি এই ফিজিক্যাল অ্যাবিউজটাকে প্রবলেম হিসেবে দেখছে, না, তাকে যে সবার সামনে অপমানিত করা হচ্ছে এটাকে সে প্রবলেম হিসেবে দেখছে। তো এভাবে প্রত্যেকটা মানুষ যখন আপনার সাথে কিছু শেয়ার করে, আপনি মনে করেন ভ্যালেন্টাইন্স ডে গেল, রাইট? ভ্যালেন্টাইন্স ডে তে আপনার কাছে মনে হলো আচ্ছা আমি আপনাদের যে রিলেশনশিপ, আপনার পার্টনার, আপনি এত বড়ভাবে কখনো ভ্যালেন্টাইন্স ডে আপনার মেবি সেলিব্রেট করতে ইচ্ছা করেন। এখন পার্টনার হঠাৎ করে দেখলেন রাত্রে অনেক রাগ। এখন আপনি বলেন যে কেন এত রাগ কেন হচ্ছে, আমরা তো নিজেরাই ডিসাইড করছি ভ্যালেন্টাইন্স ডে আমরা করবো না, সো ভ্যালেন্টাইন্স ডে আমরা সেলিব্রেট করিনি, এটার জন্য তুমি রাগ কেন? এখন এই সময় তার হয়তো সে বললো যে না, ভ্যালেন্টাইন্স ডে আমরা সেলিব্রেট করিনি এটা জন্য না, তুমি আমাকে একটা ফুল দিতে পারতে। সো তার কাছে প্রবলেম এইটা না যে একটা ডে সেলিব্রেট করা হয়নি, তার কাছে হয়তো বা এইটা প্রবলেম যে মেবি আমার জন্য যে ছোট ছোট জেস্টার্স গুলো আছে সেটাও সে করছে না, বা আই এম বিং টেকেন ফর গ্রান্টেড তার জন্য। এখন এই দুইটা জিনিস আমরা তখনই আলাদা করতে পারবো যখন আমাদের ক্লিয়ার অ্যাটেনশন থাকবে, যখন আমরা লিসেন করবো এবং বুঝবো তার ভয়েসের ওঠানামা কোথায় হচ্ছে, সে কোন জিনিসটাতে ইমোশনাল হয়ে যাচ্ছে এবং কোন জিনিসটাতে বারবার এমফাসিস দিচ্ছে, কোন কথাটাকে সে বারবার রিপিট করছে। তো আমি যখন একজন পিয়ার টু পিয়ার কাউন্সিলর, তখন আমাকে বুঝতে হবে যে এই নোটস গুলা যেন আমি রাখি নিজের কাছে, যে কোন জিনিসটা তার জন্য একটা ট্রিগার এবং কোন জিনিসটাতে সে আসলে এই ফিলিংস গুলা তার মধ্যে তৈরি হয়েছে। ওকে, সো নেক্সট ইজ অ্যাক্টিভ লিসেনিং। সো লিসেনিং এন্ড অ্যাক্টিভ লিসেনিং এর মধ্যে আসলে পার্থক্যটা কি? আমরা যখন বলি যে লিসেনিং বলতে আমরা শুধুমাত্র শোনা বোঝাই, এবং অ্যাক্টিভ লিসেনিং মানে হচ্ছে যখন আমি তাকে অ্যাটেন্ড করছি এবং তাকে আমি এটা নিশ্চিত করছি যে আমি তোমার কথা ঠিক মতো শুনছি এবং সেজন্য আরো কথা আমার সাথে শেয়ার করতে ইন্টারেস্টেড ফিল করে, সেরকম একটা স্পেস তৈরি করছি। আমরা যখনই পিয়ার টু পিয়ার কাউন্সিলিং করব, আমাদের সবাইকে অ্যাক্টিভ লিসেনিংটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো অ্যাক্টিভ লিসেনিং এর জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আই কন্ট্যাক্ট, যেটা আমরা আগেই বলেছি। বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু আমরা আগে আলোচনা করেছি যে আমরা সোলার, যেটা যে আমি সব পুরো বডি তাকে দেখতে পারবো, সে সামনে বসে আছে, তার মুভমেন্টস দেখতে পারবো, তার কাছে যেন মনে হয় যে আমার বডি ল্যাঙ্গুয়েজটাও তার জন্য খুব ওপেন এন্ড ওয়েলকামিং। এরপরেই আছে সাইলেন্স। আমরা যখন কথা বলি বা কথা শুনি, কিছু কিছু ক্ষেত্রে তারা যখন তার অনেক কষ্টের কথা, অনেক ফিলিংস এর কথা আপনার সাথে শেয়ার করবে, কিছু কিছু ক্ষেত্রে এটা অনেক ওভারওয়েলমিং হয়ে যাবে এবং সেই সময় যেন তিনি নিজেকে কাম ডাউন করতে পারে, আরো গ্রাউন্ডেড ভাবে কথা বলতে পারে, তার জন্য আমাদেরকে কিছু সাইলেন্সের অপশন রাখতে হবে, যে কিছুটা সময় যেন নীরবতার মধ্যে তিনি তার ইমোশন গুলাকে বের হতে দিতে পারেন, তিনি যেন নিজেকে আবারও গুছিয়ে নিয়ে আবার আপনার সাথে কথাগুলো শেয়ার করতে পারেন। এনকারেজমেন্ট বলতে আমরা বোঝাই যে প্রম্পট করা, যে তিনি যেন আরো কথা বলেন। যেমন কেউ আপনার সাথে যখন কিছু শেয়ার করছে, আপনি অন্যদিকে তাকাচ্ছেন, কিছুই বলছেন না। যেমন ধরেন আমি এখন যখন এই সেশনে আছি, আমি যদি দেখতাম যে কেউই মাথা নাড়ছে না, আমি যে প্রশ্নগুলো করছি হঠাৎ করে কোনোটাতেই কোনো মাথা নাড়ানো নেই, তার মানে সে বোঝেইনি যে আমি হয়তো একটা প্রশ্ন করেছিলাম। তো আমি যখন তার সাথে কথা বলবো, তার জন্য কখনোই মনে না হয় যে সে নেগলেক্টেড বা তার কথাটা শোনা হচ্ছে না। এটা বোঝানোর জন্য সে যখন কিছু শেয়ার করবে, তখন আমরা নর্মালি গল্প করার সময় কি করি, হ্যাঁ তারপর
আচ্ছা এরকম হলো, তারপরে কি হলো, তারপরে হেড নডিং, যেন তিনি বুঝতে পারেন যে তাকে আমরা অ্যাটেন্টিভলি শুনছি এবং আমার তখনের পুরোটা ফোকাস এবং কনসেন্ট্রেশন সেই একজন ব্যক্তির ওপরেই আছে। এবং এখানে কিছু কোয়েশ্চেন্স এর কথা আসতে পারে, যে যেমন আমরা বলছিলাম যে মা মারলো, সবার সামনে মারলো, এটা একটা স্টেটমেন্টের পরে কাউন্সিলর তাকে বলতে পারে যে তখন তোমার কেমন লাগলো। আমাদের উদ্দেশ্য থাকবে আস্তে আস্তে তার ফিলিং, কোর ফিলিংটাকে বোঝার, যে সে যা বলছে সেটার তো সব ফ্যাক্টস বা জাজমেন্টস আসছে, কিন্তু তার কোর ফিলিংটা কি, সেই ফিলিংটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা বিভিন্ন প্রশ্ন করব। তো আপনি যখন একজন পিয়ার টু পিয়ার কাউন্সিলর হিসেবে কাজ করবেন, আপনি বিভিন্ন লিডিং কোয়েশ্চেন্স করবেন, যেটা থেকে আমরা বুঝতে পারি সে ওই মুহূর্তে কি কি অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিল। কারণ এক্সপিরিয়েন্সটা সে নিজেই বলবে, কিন্তু অনুভূতিটা অনেক সময় আমরা বুঝতে পারি না। অনেকের ক্ষেত্রেই দেখবেন ব্রেকআপ হয়ে গেলে অনেক কান্না আসে, অনেক দুঃখ লাগে, আবার এই একই ব্রেকআপে অনেকের অনেক রাগ হয়। সো সিচুয়েশন দুইজনের জন্য সেম, কিন্তু আমাদের ইমোশনস এন্ড ফিলিংস কিন্তু দুটো ডিফারেন্ট। সো আমি যখন দুইটা ডিফারেন্ট মানুষকে ডিল করছি, তাদের ফিলিংস এবং ইমোশনের উপর ভিত্তি করে তার জন্য ইন্টারভেনশন, তার জন্য আমাদের কথা বলাটা ডিফারেন্ট হবে, কারণ তার ফিলিংসটা সে ডিফারেন্ট ভাবে এখানে এক্সপ্রেস করছে। সো অ্যাক্টিভ লিসেনিং এর ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে যখন কেউ অনেক কিছু শেয়ার করে আপনার সাথে, সেফ স্পেস হিসেবে আপনি যখন কাজ করছেন, অনেক গোপন কথা, অনেক সেন্সিটিভ ঘটনা সে আপনাকে বলে ফেলবে, কিন্তু তার পাশাপাশি সে কমফোর্টেবল হয়ে গেলে তার আরো অনেক ঘটনা আপনার সাথে একসাথে শেয়ার করতে যাবে। কিন্তু প্রথমেই সে যে প্রবলেমটা আপনাকে এসে বলেছিল যে আমি এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আপনাকে আইডেন্টিফাই করতে শিখতে হবে যে এই সমস্যাগুলার সাথে রিলেটেড কনভারসেশন কোনটা এবং কখন সে অন্য ট্র্যাকে চলে যাচ্ছে। যখনই সে হয়তোবা নিজের স্যাডনেস এর কথা বলতে বলতে হয়তোবা বলছে, তারপরে আমি আমার একটা বান্ধবীর সাথে এটা শেয়ার করলাম, কিন্তু ওর লাইফেও সমস্যা, ওর বাবা মা এটা করেছে, ওর শরীরটা এমন ছিল, তখন কি হচ্ছে, সে কিন্তু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছে। যেহেতু সে অনেক তথ্য শেয়ার করছে, তার এটা অনেক সময় খেয়াল থাকবে না যে সে অন্য টপিকে কথা বলছে। এ সময় আপনি অ্যাজ আ পিয়ার টু পিয়ার কাউন্সিলর আপনি তাকে আবার ন্যাভিগেট করবেন এবং ন্যাভিগেট করে আবারও যেই টপিকটাতে ছিলেন সেখানে ফিরিয়ে নিয়ে আসবেন। তখন আপনি হয়তো তাকে বলতে পারতেন, আচ্ছা আপনার ফ্রেন্ডটা আপনার কথা তার মানে শোনেনি যখন আপনি শেয়ার করতে যাচ্ছিলেন, তাহলে তারপরে আপনি কার সাথে কথা বলার চেষ্টা করলেন, আপনার কেমন লাগলো। এটা হচ্ছে আপনার এনকারেজ করা এবং পাশাপাশি আপনার যেই কনভারসেশনটাকে আছে সেটাকে একই ফ্লোতে রাখা। এই জন্য আপনি যখন অ্যাক্টিভ লিসনিং করবেন, আপনাকে ওই মানুষটাকে গাইডও করতে হবে। এবং প্যারাফ্রেজ করা অর্থাৎ আপনি তাকে হেল্প করবেন টু আন্ডারস্ট্যান্ড, যে সে যে কথাটা বলেছে আপনি যে সেটা বুঝতে পেরেছেন, প্যারাফ্রেজিং এবং সামারাইজিং এর মাধ্যমে তাকে আপনি এটা বোঝাবেন। হয়তোবা সে একটা বড় এক্সপিরিয়েন্সের কথা বললেও, যে আমাকে বাসায় এইভাবে ট্রিট করা হয়, আমার কথা কখনোই কেউ শুনতে চায় না, সব থেকে লাস্টে আমার ওপিনিয়ন নেওয়া হয়, আমি কিছু বললেই সেটাকে হেসে উড়িয়ে দেওয়া হয়। অনেকক্ষণ এই কথা হলো, এরপর লাস্টে আপনি বলতে পারেন, আচ্ছা আপনার বাসায় কি তাহলে আপনার অবহেলিত মনে হয়, মনে হয় যে আপনার ইম্পর্টেন্স নেই। যদি তার এটা যদি আপনি ঠিকভাবে বুঝে থাকেন, তাহলে সে হয়তো বলবেন হ্যাঁ আমার অবহেলিত বোধ হয়। কিন্তু যদি এটা অবহেলিত বোধ না হয়, যদি ওর কাছে এটা আসলে কোনো ব্যাপারই না, ওর হয়তো অনেক রাগ হয় ওদের উপরে, তবে কি না আমার অবহেলিত মনে হয় না, আমার আনইম্পর্টেন্টও মনে হয় না, আমার কাছে মনে হয় কি ওরা কিছু বোঝেই না, আমার বিরক্ত লাগে এইসব মানুষের সাথে ডিল করতে। সো আপনি যখন প্যারাফ্রেজ বা সামারাইজ করে তাকে তার কথাগুলোই আরেকবার জিজ্ঞেস করবেন, সে আপনাকে ফিডব্যাক হিসেবে জানাবে যে আপনি ঠিকভাবে বোঝাতে পেরেছেন কিনা বা বুঝতে পেরেছেন কিনা তার কোন ইমোশনটা সে ফিল করছে। যখন আপনি ইমোশনটা আইডেন্টিফাই করবেন, তারপরে কিন্তু সে হচ্ছে আরো তথ্য আপনার সাথে শেয়ার করবে। সো এই যে ভার্বাল এনকারেজমেন্ট এন্ড নন ভার্বাল এনকারেজমেন্ট, যেন সে আরো গল্প আপনার সাথে শেয়ার করেন,
তার জন্য আমরা যে কথাগুলো বললাম যে কিছু হ্যাঁ, হেড নডিং, ফেশিয়াল এক্সপ্রেশন, এগুলো খুব স্বাভাবিক, যেগুলো আমরা নর্মাল কনভারসেশনে করি, সেগুলো আপনাকে মাইন্ডফুলি করতে হবে এবং আপনাকে সেইভাবেই ইনপুটস গুলো দিতে হবে যেন সে আরো কথা শেয়ার করতে চায়। সো প্যারাফ্রেজিং সম্পর্কে আমরা জানলাম যে এটা কিভাবে হবে। এখন প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে there are some things that you need to understand। এই যে যেমন আমরা জাজমেন্ট করার ট্রাই করব না, আমি যখন তার প্যারাফ্রেজিং এর দিকেও যাচ্ছি আমরা কিন্তু কোনো ধরনের জাজমেন্ট দিব না যে তার মানে তো তোমার ফ্যামিলি তোমাকে অবহেলা করছে, ওরা নিশ্চয়ই ভালো মানুষ না, নিশ্চয়ই তোমার বড় বোনকে বেশি ভালোবাসে তোমার থেকে, বা কখনো আমরা না বুঝে আমি তোমারটা বুঝতে পেরেছি এ ধরনের কোন ধরনের ফেক ইমপ্রেশন দিব না, কারণ তাহলে সে আপনার সাথে শেয়ার করবে না। সো আপনাকে যদি আপনি বুঝতে না পারেন তাকে আবার জিজ্ঞেস করবেন তাহলে তোমার কেমন বোধ হচ্ছিল, তুমি কি কি ফিল করছিলা, এবং প্যারাফ্রেজ করার সময় আমরা চেষ্টা করবো একটু শর্ট করে করার যেন সে পুরোটা বুঝতে পারে। এবং সামারাইজিংটা আমরা হচ্ছে একবারে লাস্টে, যদি আমরা তার সাথে আধা ঘন্টা কথা বলি তাহলে আমি পুরাটুকু লাস্টে একবার সামারাইজ করবো যে সে সেদিন কি কি বলেছে এবং ফাইনালি আমি কি কি বুঝতে পারলাম। এখন এই সবগুলোর ক্ষেত্রে প্রথমে আমাদের ইম্পর্টেন্ট যে এমপ্যাথি কি এটা বোঝা। এমপ্যাথি বলতে আমরা সবসময় এটা একটা খুব মানে উদাহরণ শুনি যে সিম্পাথাইজ করা হচ্ছে আমি বুঝতে পারছি যে আহারে তোমার খারাপ লাগছে, বাট এমপ্যাথি হচ্ছে ট্রুলি ওটা ফিল করা যে তার এখন কেমন লাগছে। যেমন একটা মানুষের হয়তোবা পা কেটে গেছে, আপনার সিম্প্যাথি যদি আপনি দেখান তাহলে মানে আহারে তোমার পাটা কেটে গেছে, খুব কষ্টের ব্যাপার, কিন্তু যখন ইউ আর এম্পাথাইজিং উইথ দ্যাট পারসন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা ওর পাটা কেটে গেছে, তার মানে ও এখন হয়তোবা অনেক হাঁটাহাঁটি করতে পারবে না, কোথাও যে কিছু আনতে পারবে না, সো হয়তোবা সে খাবারটা আনতে পারছে না, তাকে সেই খাবারটা দিতে হেল্প করা বা সে যেন খাবারটা নিতে পারে টাইম টু টাইম যেন তার কাছে এটা আসে সেটা একটা ব্যবস্থা করা। এটা হচ্ছে আমরা শুধুমাত্র তখনই করতে পারি যখন তার সাথে আমি এমপ্যাথাইজ করছি এবং বুঝতে পারছি যে তার এটার মাধ্যমে কি কি সমস্যা এখন লাইফে হচ্ছে। সো আমরা যখন কাউকে অ্যাটেন্ড করবো উইল ট্রাই টু এমপ্যাথাইজ। যখন কেউ বলবে যে আচ্ছা আমার ব্রেকআপ হয়ে গেছে, সিম্প্যাথাইজ হচ্ছে দিস ইজ ভেরি স্যাড যে তোমার ব্রেকআপ হচ্ছে, এটা খুবই দুঃখের ব্যাপারে, ওটা খারাপ ছেলে, কোনো দরকার নেই ওর সাথে রিলেশনশিপ রাখার, ভালো হয়েছে চলে গেছে, তোমার তখন খুশি হওয়া উচিত। এটা আমরা যখন বলি তখন we are trying to sympathize with that person এবং আমরা নিজেদের একটা জাজমেন্ট তার উপর দিচ্ছি। But when we are talking to as a peer to peer counselor we need to empathize and understand যে ওর এখন কোন ধরনের সমস্যা সে ফিল করতে পারে, সে হয়তো বা লোনলি ফিল করতে পারে, তার কাছে তার অ্যাবান্ডনমেন্ট ইস্যুস তৈরি হতে পারে, তার কাছে মনে হতে পারে ও আমি আসলে কারোর কাছে ইম্পর্টেন্ট না, আমাকে যে কেউ খুব সহজে ছেড়ে চলে যেতে পারে, আমাকে কেউই ভালোবাসে না। তো এই ক্ষেত্রে তার আসলে কিসের কি দরকার, তার আসলে এই সময় আরো ভালোবাসা দরকার, তার আরো মানুষের কাছ থেকে ইম্পর্টেন্ট ফিল করা দরকার যে তাকে অন্য মানুষও আছে সাপোর্ট করার জন্য। সো এই ক্ষেত্রে আমরা এমপ্যাথাইজ করার চেষ্টা করব। যেহেতু আমাদের হাতে টাইম খুবই কম এই জন্য এই জিনিসগুলোতে আমরা খুব ইলাবোরেটলি যাব না। These are the things that we will be practicing, but before that আমাদেরকে একটু দেখতে হবে, যেহেতু আমরা অনেকক্ষণ কথা বললাম ফিলিংস নিয়ে, রাইট, যে আমার কোন ধরনের ফিলিংস হচ্ছে, কে কি বোধ করছে সেটা আমরা বারবার বলছি যে আইডেন্টিফাই করা এবং তাকেও আইডেন্টিফাই করানো যে তোমার এইটা ফিল হচ্ছে কিনা। তার জন্য আমাদের কিছু কিছু ইমোশন ব্যাংক বলে এটাকে, ফিলিং ব্যাংক, যে এখানে বিভিন্ন বাংলা ফিলিংস এর নাম আছে, বাট দেয়ার আর আ লট মোর ফিলিংস যেগুলো এখানে হয়তো নেই। তো যখন কেউ আমাদের সাথে কিছু শেয়ার করে অনেক সময় তার কাছে প্রপার ওয়ার্ডস থাকে না, সে তখন কি ফিল করছিল এটা বোঝানোর মতো প্রপার ওয়ার্ডস থাকে না। যদি আপনি একজন পিয়ার টু পিয়ার কাউন্সিলর হন, ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ নো আ লট অফ দিস ওয়ার্ডস টু প্রপারলি আন্ডারস্ট্যান্ড যে ওকে কোন কোন অল্টারনেটিভস গুলো আপনি জিজ্ঞেসও করতে পারেন যে তোমার কি ওই সময় রাগ হচ্ছিল নাকি তোমার তখন লজ্জা বোধ হচ্ছিল, তোমাকে যখন ক্লাসে কোন একটা টিচার দাঁড় করিয়ে পড়া জিজ্ঞেস করলো, তুমি পড়া পারলে না, ক্লাসে সবাই হাসলো,
তখন কি তোমার ওদের উপরে মনে হচ্ছিল ধুর আমি এদের সাথে মিশবই না, নাকি তোমার এটা মনে হচ্ছিল যে আমি কিছু পারি না, আমার চলে যেতে হবে, মানে তোমার কি লজ্জা বোধ হচ্ছিল কিনা বা তোমার নিজেকে ইনফেরিয়র মনে হচ্ছিল কিনা? সো আমরা যত ওয়ার্ডস জানবো, it will be easier for us. So this is the very basic of peer-to-peer counseling. This is actually something that you can learn for 2 days. এটা একটা 2 দিনের ট্রেনিং, যেটার পরে you get to be a certified peer-to-peer counselor. But আমরা আজকে যখন এটা করছি, I'm not training you to become a peer-to-peer counselor. We're just talking to understand যে আমাদের দেশে psychologists, psychotherapists এর numbers already অনেক কম. We have very few professionals who are also practicing, but we have almost like 18 crore people to support. When you learn about peer-to-peer counseling, it's easier for you to help out your peer groups. তাদের যেন খুব ছোট ইনকনভিনিয়েন্সেই আপনি তার পাশে থাকতে পারেন, তাকে সাপোর্ট দিতে পারেন। দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট, যেন জিনিসটা আরো এসকেলেট না করে। ইউ ক্যান ওয়ার্ক এজ আ ফার্স্ট এইডার অ্যান্ড ওয়ার্ক উইথ পিপল যারা সুসাইডাল থটস প্রিভেনশন, সুসাইডাল থটস যার মধ্যে আসে। মনের স্কুলের সাথে যখন আমরা কাজ করি, আমাদের কি হয়, আমাদেরকে ইনবক্সে অনেক মানুষ মেসেজ করে, তাদেরকে আমরা এই পিয়ার টু পিয়ার কাউন্সিলিং মডেলের মাধ্যমে অ্যাটেন্ড করি, যেন সে যখন তার যে কোনো ইমোশনের একদম পিকে আমাদেরকে মেসেজ করছে, তখন তাকে যেন আমরা কাম ডাউন করতে পারি এবং সে যেন আরো র্যাশনালি চিন্তা করতে পারে, তার জন্য প্রিপেয়ার করতে পারি। So if you want to become a peer-to-peer counselor, you can get trained and you can help millions of people out in Bangladesh and outside of our country. It's important because a lot of the time, the people who are suffering share their thoughts out loud with the people who are close to them. My sister or my brother or my friend will not just go out to a stranger and talk to them if they have me available to talk to them. So it's important that I know what's the right way to navigate them towards. Tahole they don't get misled by talking to other people who might not be well equipped to handle such situations. So if you think that you really want to become a peer-to-peer counselor and support more people, like maybe Harwil can have one peer-to-peer counselor for their entire bunch of amazing girls that I have met. So maybe you guys can have a confidant within yourself, like team, they already trained and can help you guys work much better under stress. So these are like the skills that can help you and your people around you. But this is like a 2-day course you can utilize. But আমরা আজকে যে skills শিখেছি, you can utilize them to become a mental health advocate, because listening and active listening and attending skills are the first thing that you would need to become a mental health advocate, because a lot of people will come to you and share their stories, because not many people talk out loud regarding mental health care. And when you will be doing that, they would resonate with you. They would feel, oh my god, এই আপুটা আসলেই এই কথাগুলো বলতে চাচ্ছে যেটা আমি বলতে পারি না। And when they will come to you, you should have the proper attending skills, যেন ওই মানুষটা আসলেই আপনাকে একটা সেফ স্পেস মনে করে, কোনো ধরনের জাজমেন্ট ফেস না করে, আর কোনো ধরনের মিসলিডিং অ্যাডভাইসের হাতে না পড়ে। So I would say যে আজকে এটা খুবই ব্রিফ একটা সেশন ছিল। If you really want to dig deep and want to become a certified peer-to-peer counselor, you can. We will maybe talk to you guys if you really want to do that, and we can arrange a course or a session for you. আর যেটা হচ্ছে আমার আরেকটা জিনিস ব্যাপারে কথা বলার ছিল, which is we have maybe 18 people, 16 people right now. When we talk about mental health care, I know it's a taboo. I know it's not something any of us are, probably we don't have any psychologists within us right now. But
we all are enthusiastic regarding mental health care, but even if you are not, I would suggest যে mental health care কাজ করার জন্য you don't have to be a professional to help someone out. আগে যখন we used to have bigger families, joint families, there were people we could talk to within our families. Now that it's smaller, the people are like less in number, just আমরা share করতে পারি. So please try to be as empathetic as you can towards the people who you deal with every single day. Also be empathetic towards yourself as well. এই যতগুলো অ্যাটেন্ডিং স্কিলস এর কথা বলেছি, যতগুলো জিনিস আমরা শেয়ার করেছি, it's important that you also say those things to yourself. You also try to acknowledge what you're feeling. When you're in a fight, when you're in an argument, or when you're having a breakdown, it's important that you understand what feelings are you going through. Am I angry? Am I disappointed? Am I ashamed? When you understand that what you're going through, you have control over your feelings and the feelings are not controlling you. So try to understand your feelings and where they're coming from. So if you feel overwhelmed, it's okay. And all the feelings that you ever feel, even if you feel jealousy, even if you feel that I hate that person, even if you feel like I'm disgusted, all those feelings are acceptable. All those feelings are good feelings because you're acknowledging them and not letting the emotion or feeling overpower you. So I hope you guys could learn a little bit from this session, even like if it was just one thing that you could learn, but hopefully you will learn more and you will get more into mental health care and try to understand yourself and the people around you. Okay, অনেক time নিয়ে ফেলছি, already 12 minutes. I'm really sorry for that, but hope you had a good time. And yeah, if I made any mistakes, please do let me know. I am open for any feedbacks. Thank you. So thank you so much, Fairooz, for your informative and amazing session. And I also sincerely apologize for naming you wrong. It's Fairooz Beether. So I'm extremely sorry. No worries. It's all right. So we're gonna take Q&A right now. If any of you want to share any of your stories, something you faced in your lifetime, like someone you shared your story, you shared your emotions, your story, or how you actually helped your friends before, what you learned this session, whatever you want to share, or if you have any specific questions, you can ask now. I see people are more comfortable actually writing down in the comment box, but I would really love if you guys talk and share your stories. Yes, I see 2% raising their hands. Yes, Tahia. Thank you so much, Nuha. Thank you so much, Fairooz, for the wonderful session. I would like to highlight that you did not take 12 minutes. You actually finished your session on time. So that's amazing, you know. And my question is, আমরা peer to peer counseling করতে চাইলে অথবা support দিতে চাইলে কাউকে, I know that we all got to know যে আমাদের কিছু জিনিস always মাথায় রাখতে হবে. But what would you suggest? Like if I know somebody very closely, তাহলে কি should I avoid being a peer-to-peer counselor for that person because of the innate biasness that we have regarding emotions and feelings, or এই biasnessটাকে কি train করে করে control-এ আনা যায়? Because so many times what I have seen যে I get influenced or I get affected, like I start thinking about the other person's problem and it affects me, like my energy goes down. So if you could share your thought. Thank you so much, Tahia. So it's a very valid question. যে আমি যখন peer to peer counseling বলি, খুব
প্রথমেই we feel like we have to support the closest family or friends, but if their lives directly affect yours, I would suggest you do not do that and maybe refer to someone else who you know is a peer-to-peer counselor, because we cannot always overcome our biasnesses. And I told you when in the beginning, right, that if someone is being vulnerable towards you, counselors do have the power um, to utilize that and feel powerful or feel love, whichever you want them to show you. And for that reason, I would suggest that you don't do that, because it can become overwhelming for you too, and it will also become difficult for them to open up, because they know they have a relationship and they don't want to maybe disclose a lot of things that are very private to them, and because the emotions are very private, right? And maybe we don't always want to show our vulnerabilities to everyone. So it's better if you just suggest someone else. Thank you so much. No. So I also see Tanzim Haq. Tanzim Haq, you can speak. Hello, thank you so much, Fairooz, for this amazing session. ব্যাপারটা হচ্ছে যে আমিও মেন্টাল হেলথ নিয়ে অনেক I do some researches and well, it's like আমাদের তো একটা লাইফে professional life we always have to take care about our mental health and everything. আমি জাস্ট একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি যে আপনি যে কোর্সের কথা বলছেন, is there like any age group যে এটা জাস্ট এই এজ গ্রুপের জন্য টেইলর্ড করা, নাকি যেমন as for example I'm almost becoming 40 and I'm like in a professional life, so if I would be interested in taking that course, এটা কি just youthদের জন্য নাকি we can also like anyone can join? No, not at all. We would also like say if like we start as early as like 17, and it can go up to as long as you are alive. It's no worries. So we welcome everyone to join, because you with age you have different perspectives and different friend circles as well. Like I would not be able to maybe empathize and relate with maybe someone who is a little bit older than me, but for every age group I think it's appropriate, and you can definitely take that. I would really suggest that you do, because like I see you have the passion, and I feel like you will do great. Thank you so much. Thank you. So I would like to ask anyone else are interested to share their thoughts on the session or their life stories or some experience they faced. Anyone interested to share? I just want, yes, thank you, Abu Humaira. Thanks, thank you so much. I just wanted to, like, I see in our participants list that I can see Nazmul Rahman. I see one Nazmul Rahman. If you're okay to, like, it's all right if you don't want to turn on your camera, but I would love to hear your feedback on the session, if it's okay. I think he's not online or here present. So, all right, if no one have any questions, so we're gonna move to our second part. Okay, Tahia, the floor is yours. Thank you so much, Nuha. So actually, I raised my hand because I'm on Facebook with a question page, comment section. So I would just like to highlight those. First, আমি highlight করে দিচ্ছি যে no, these sessions are not totally in English. আমাদের participant list অনুযায়ী we decide যে আমাদের session গুলা কোন language এ হবে. So আজকের সেশনটা বাংলা English mixed ছিল both. So Shahrin has asked this question, so I hope that this gave you an answer. Zarin দুটা কোয়েশ্চেন করেছে, সেটা আমি একটু হাইলাইট করতে চাই। সেটা হচ্ছে যে how can peer counselors maintain appropriate boundaries with their clients, and how can peer counselors provide support to clients who are experiencing crisis situations? Okay, so যখন আমরা peer to peer counselor হিসেবে তৈরি হই নিজেরাই, we have
like the ground rules that we have set so far, we'd always follow that. যে আমরা advice দিচ্ছি না, তার personal life এ involved হচ্ছি না, and we were not gonna follow up with them. So যখন একজন proper counselor বা একজন therapist যখন থাকেন, সে কিন্তু session wise follow up করে, যে আমি আজকে একটা session নিলে 2 weeks পরে একটা session নিচ্ছি, and we are constantly in touch. But when you're a peer-to-peer counselor, we treat each person as the first time we're talking to them. So maybe আজকে আমি তাহিয়ার সাথে কথা বলছি as a peer-to-peer counselor, and the next time maybe she's knocking us or talking to me 3 days later, I will treat her as a new person because I'm not proper therapist, so we won't do follow-up. So ওই দিনই my work is listening and attending her. যেহেতু আমি তো তাকে কোনো ধরনের গাইডলাইন্স এবং অ্যাডভাইসেস দিচ্ছি না, এই জন্য we don't need to follow up. And also don't like the একটু আগে যেটা আমাদের কথা হলো, right? If you are personally engaged with that person, please don't be their peer-to-peer counselor, because you are also part of their life, and either you'll have to be very harsh on yourself and take decisions that hurts you, or maybe there will be a biasness while talking to them. And also, like set boundaries, like if you are vulnerable at this moment, আমার যদি মনে হয় আমি এখন ঠিক মতো অপারেট করতে পারছি না, আমার লাইফে অনেক স্ট্রেসের কারণে আমি অনেক ওভারওয়েলম থাকছি, I will not work as a peer-to-peer counselor at that moment, because I need to heal myself first before attending someone else. Being a peer-to-peer counselor is a heavy work, because people are going to come to you and maybe dump a lot of negative emotions that they have pent up, right? So it's very difficult listening to a lot of negative thoughts, a lot of things that make people feel bad, make people feel low. So give yourself enough time to heal and not get overwhelmed by other people's stories. Also, if you have a trigger, maybe there are trigger words, trigger stories. Like I cannot listen to someone's story who has lost their father, because that's a trigger for me and I haven't healed from that yet. So I will listen to that when I'm healed, but before that I won't. So you need to set your boundaries, and you can of course always step back and maybe refer someone else. I hope that answers the question. Did I miss any part? No. You Okay. actually pretty much covered both the questions. আমাদের chat box এ আসলে আরেকটা question এসেছে আমাদের participant আইনু, she has asked a question যেটা আমরা আসলে সবাই অনেক বেশি face করি, which is, what if I want to support a friend of mine but speaking with her drains me emotionally and physically? I would love to refer her to a professional, but her family won't allow her. Okay. So is she an underage person? If she's 18 and above, she can definitely take counseling, and she can do it. If she's not being able to move for her counseling sessions, you can like, thanks to the new technologies and everything, you can take sessions online and get help from there. But if you're underage and your family is not so supportive, but you feel the need and you're not being able to make them understand, then I would say talk to someone who is maybe not exactly like your parents, but someone close family, your aunties or uncle, who might understand this and help them get your appointments, because the counselors will need someone adult to supervise you or to talk to them. But if you're 18 plus, you can do it yourselves. And we get this question a lot because the families don't understand the importance of counseling and they don't see why we would need that. But yeah, and maybe that's why we need a lot of more mental health advocates around us. So yeah. So I hope you can, like, if you really need one, we can always set it up online. So yeah. Ainul, I think you can, you have gotten your answer. If you have follow-up questions, you can reach out to Moner School and you can look into what they do and what Fairooz does. So, and you can also reach out to her through us. And I'm sure that you will see the light at the end of the tunnel. Arrange something that's more suitable for that scenario.
Thank you so much. I think we have pretty much covered all the Q&As that we had. আমি এখন একটু সবাইকে রিকোয়েস্ট করব just for 1 minute একটু যদি ক্যামেরাতে আসা যায় because we want to take a really good photo and would like to request Fairooz to pause the screen sharing if possible. Okay, I think we have another question. Yes, we just got another question. So you mentioned something about Herville having a peer. How does that work? Okay, so we have been thinking about this, that there are a lot of volunteering organizations as well as even the corporates who are operating. The organizations have a lot of volunteers, and they are mostly from the youth group, so age between 18 to 35. And we were thinking to launch a new peer-to-peer counseling training session for different youth organizations where they can send their representatives and they can get 2-day session through which they get one peer-to-peer counselor who is certified and trained and work within their organization to help other volunteers and keep their sanity and stress level at the lowest and work their best. That would be really amazing. I think Noor Jahan has a question, so I'd hand the floor to her. So I have one question, which is like, I understand that we understand the necessity of the peer-to-peer support system, and we love to support others, but there are the other side of the people. There is not necessarily that the person who's coming to us sharing their thoughts is willing to take professional help. Sometimes whenever we deal with them, we really figure out that they need a serious maybe counseling or someone who is professional, but they don't understand about it and they don't acknowledge the fact. And if you push them or ask them to go, they will feel like you are putting them down and making them feel low and bad. For that kind of situation, do you have anything to offer, like you guys make them understand how important it is, like through the peer-to-peer counseling, so that you convince them to see the professionals? Okay, so whenever you work as a mental health advocate or in this arena, the first thing that you feel is the need that I understand how important it is and how it can solve so many of our problems. But the problem is you cannot force anyone to go, or you cannot make someone take sessions if they're not willing to, right? So I would suggest in such situations, if you're talking to them and you can sense that they're not willing to go, or maybe they're not going to take up the help, in such situations, just give them all the resources available, all the online support groups, all counselor numbers, ways of how you can book a counseling session, because probably at that moment they won't take up the counselings, but if they have access to them, if they ever make up their mind, it's easier for them to get a session and they don't have to put extra effort. Because if someone is going through mental health issues, they wouldn't want to take extra load on them and make an appointment. So try to make it as easy as possible for them and give them resources. But unfortunately, we cannot convince someone to, there's no one formula through which you can convince them, right? But we can always help and try. So thank you so much. Thank you so much for having me. It was a great bunch, and I'm so happy that I could be a part of this. Thank you. The pleasure is all ours. আমি এখন আবার আমার previous requestতে চলে যাব. আমি একটু চাই যে সবাই আমরা একটু স্ক্রিনে আসি for a minute so that Zareen can take a good photo of us. And I would like to make a request to the screen sharing. Oh yes, sure, definitely. Thank you so much. So Zareen, if you're ready, and we have Abu Huraira, Mahmouda, Ishrat, and Nazmu with us.
যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, যদি একটু অন করা যায় তাহলে take a photo and then. Okay, so where are we looking? We're looking at the camera, right, Zari? Yes. Yes, we're looking into the camera, and it would be great if everyone could open their cameras right now, so that we could all take a picture. I will wait about a minute, I guess, for the other two people to open their camera. And if should I just go ahead and take it? I think few of them already mentioned in the comment box that they are not able to. You can not go on ahead, the- Zari. Okay, okay, then everybody please look at the camera. I'll count to one, and I'll count to three. Okay, done. All right. Thank you so much, Zari. So with that, we have reached the end of our session, and I would like to request everyone, যে আমরা একটু 5 minutes extra নিব, and then we will conclude the session. If that's okay with everyone. And now I would like to hand over the floor to Tanzim Haq because she has a wonderful announcement to make. Thank you so much, Tahia. You need to make me co-host though for a second. Yeah. Okay. So everybody, প্রথমে আমার ছোট্ট একটা আমার এটা দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে আমার, রাইট? একটা পোস্টার দেখা যাচ্ছে। সো ওকে, ফার্স্ট অফ অল আমার ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি। আপনাদের অনেকে আমার সাথে পরিচয় হয়নি। আমি হচ্ছি তানজিম হক। আমাকে বাংলাদেশে চারু নামে অনেকে চেনে, হারবিলের মেয়েরা আমাকে চারু আপু বলে ডাকে। সো আমি প্রফেশনালি আমি ডেটা ইঞ্জিনিয়ার, এবং হারবিলে আমি হচ্ছি স্টেম আউটরিচ লিড। সো আমার ডিপার্টমেন্ট যেটা, we promote women in data science in particular and STEM area in general. So আমাদের হারবিল ডেটা কমিউনিটিতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, so we organize regular virtual meetups, এবং এই just March 8th আমাদের next meetupটা হবে. So we have an International Women's Day special. So International Women's Day special এ হচ্ছে UN Women একটা থিম দিয়েছে, সেটা হচ্ছে Digital Innovation and Technology for Gender Equality. সো সেটা এই টিমের শ্যাডোতেই আমাদের এই ভার্চুয়াল মিটআপটা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গেস্ট হিসেবে আছে তাহসিনা ফারাজ সোনম, শি ইজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফ্রম বুয়েট। আর আছে একজন স্টুডেন্ট, হানিয়া এল হাশমি, শি ইজ আ মাস্টার স্টুডেন্ট অফ কম্পিউটার সায়েন্স ইন টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। আমি নিজেও টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিকে আমার গ্রাজুয়েশন করেছি। So আর আমি থাকছি, I will be moderating the whole session. আর same time বাংলাদেশ রাত 10টায় শুরু হবে। I will be very glad if you could join this session as well. What I'm going to do is আমি দুটো লিংক পাঠিয়ে দিচ্ছি চ্যাটে। একটা হচ্ছে আমাদের গুগল রেজিস্ট্রেশন ফর্মটা, আপনারা রেজিস্টার করলে we will be very glad, এবং it's like very interesting. আমাদের সব সেশনগুলো ইউটিউবে আপনারা পাবেন, and খুব ভালো এনগেজিং discussion hoy. So these two women, they will also talk from their perspectives as a woman from Bangladesh and Egypt, what kind of impediments they had in their career journey. Tara kibhabe upore utlo. So if you're interested, and I think you will be interested, apnara ashen, ami apnaderke link ta pathiye dicchi, Google form er link ta, chat box kothay gelo, পেয়েছি। এটা হচ্ছে কি রেজিস্ট্রেশন লিংক, March 8, 2023, 10 p.m. Bangladesh. Fairooz, I would be also very glad if you could join too. আর আরেকটা লিংক পাঠাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের একটা কমিউনিটি সার্ভার আছে ডিসকর্ডে। So whoever is familiar with Discord, আপনারা চাইলে এই Discord community server join করতে পারেন। Yes, that's it from my side. Tahia, আমি এখন এটা প্রেজেন্টেশনটা অফ করে দিচ্ছি। So back to you. Thank you so much, Tanzim.
So by that, with that, we have concluded our session, and it was really very wonderful and enriching. Thank you so much, Fairooz, once again for taking your time out and giving us so much information and in such an interactive manner. আমাদের her with JL learning session টার purpose এটাই যে we sit down and comfy place virtually we sit down and we learn and unlearn about a lot of new things, and আমরা আবার next April মাস থেকে resume করব. So আজকে যারা participate করেছে তারা please keep an eye on our social media, and also we will reach out to you soon regarding the updates and all the other things. With that, we are concluding Achke's session. Thank you so much, everyone, and have a good night. Take care, and